এলিমেন্টারি ডিজিজের আজকে নবম রোগ নিয়ে আলোচনা করব। এর আগে একটা আলোচনা করেছি, আজকে আলোচনা করব সেই রোগটির নাম হচ্ছে ক্ষুধাহীনতা। প্রশ্ন আসছে, ক্ষুধাহীনতা আসলে কোনো রোগ নয়, অন্যান্য রোগের লক্ষণ হিসাবে সেটাকে বিবেচনা করা হয়ে থাকে। এখন যেহেতু সেটা ক্ষুধাহীনতা এবং অ্যানোরেক্সিয়া বলা হয় ইংরেজিতে, এবং সেটা এলিমেন্টারি ডিজিজ অর্থাৎ আমার পেটের ট্রাবলসের ভিতরে পড়ে, সেগুলো অন্য রোগের কারণে হয়ে থাকে এবং সেই কারণগুলো বলেই আমরা লক্ষণ নিয়ে আলোচনা করব। তারপরে কি ওষুধ হোমিওপ্যাথিতে প্রয়োগ করতে হয় সেটাও বিস্তারিত আলোচনা করব। পরে কিভাবে এলএম সিস্টেম প্রয়োগ করে আমরা সেবা দিতে পারি সেটা নিয়ে আলোচনা। চলে আসি তাহলে এলিমেন্টারি ডিজিজের কারণগুলো কি? প্রশ্ন হচ্ছে এলিমেন্টারি ডিজিজের কারণ না, ক্ষুধাহীনতার কারণটা কি, অ্যানোরেক্সিয়া, সেই কারণগুলো আগে ব্যাখ্যা করব, 8-10টা কারণের কথা বলবো, তারপরে আমরা লক্ষণের দিকে যাব, তারপরে আমরা ওষুধের কথা চিন্তা করব। চলে আসি, প্রথমেই যে কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত এবং অপরিমিত খাওয়া, অর্থাৎ বেশি খাওয়া এবং পরিমাণের চেয়ে বেশি খাওয়া এবং অনিয়মের মধ্যেই পড়ে। দ্বিতীয় কারণ হচ্ছে রোগাক্রান্ত, অর্থাৎ শারীরিক দুর্বলতার কারণে, কোনো রোগের কারণে যদি দুর্বলতা হয়, দুর্বলের কারণে যদি ক্ষুধাহীনতা থাকে সেটা এক ধরনের, অর্থাৎ পেটের ট্রাবলসের সঙ্গে ক্ষুধাহীনতা একটা লক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। তারপরে অনেক সময় যদি কঠিন রোগ হয়ে থাকে, 3 নম্বর, যেমন টিবি, জ্বর, টাইফয়েড, ডায়রিয়া অথবা অন্য কোনো জটিল রোগের কারণে যদি কোনো সাফার হয়ে থাকে, যেমন ক্যান্সার, তাহলেই সেটা ক্ষুধাহীনতার মধ্যেই পড়ে। তারপরে পুরাতন কোনো রোগ, যেমন আমরা ডিজিজগুলো বললাম, অথবা দীর্ঘস্থায়ী রোগ যেগুলো সহজে ভালো হয় না, সে সকল কারণেই ক্ষুধাহীনতা থাকতে পারে। তারপরে বসে বসে কাজ করা, অর্থাৎ পরিশ্রমবিহীন কোনো কাজ করলেই সচরাচর ক্ষুধাহীনতা দেখা যায় এবং ক্ষুধাহীনতার কারণে অন্য কোনো রোগের লক্ষণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। তারপরে চলে আসি যে কোনো কারণে অথবা কোনো কারণে যদি মদ খায়, বিড়ি সিগারেট খায়, সে সকল কারণেও ক্ষুধাহীনতা হতে পারে। তারপরে 7 নম্বর যদি আমরা বলি, অজীর্ণতা, অর্থাৎ হজমের যদি কোনো রকমের ট্রাবলস হয়, সেখানেও এই অজীর্ণতার কারণে ক্ষুধাহীনতা হতে পারে। তারপরে মানসিক দুঃখ এবং মানসিক কষ্ট অথবা কোনো মানসিক আঘাত অথবা অন্য কোনো কারণে, অনেক সময় ক্যান্সার হলেও এই রোগের লক্ষণ হিসাবে ক্ষুধাহীনতা আসে। চলে আসে ক্ষুধাহীনতা আসে এবং এই কারণগুলো আমরা জানা থাকলেই আমরা ওষুধগুলো সহজেই প্রয়োগ করতে পারি। লক্ষণটা কি? প্রথম লক্ষণটা হচ্ছে কদিন উদারময়, কদিন কোষ্ঠকাঠিন্য, এরকম যদি থাকে, এরকমের কারণে যদি ক্ষুধাহীনতা হয় সেটা এক ধরনের। আর পেটে জ্বালা পোড়া, বায়ু জমে, ঢেকুটা, এ সকল কারণেও ক্ষুধাহীনতা থাকতে পারে। অনেক সময় বমি বমি ভাব এবং বমি হয় না, পেটে বুটবাট করে এবং অনেক সময় চুকা ঢেকুর উঠে এবং খালি পেটে অনেক সময় বদহজম হয়, বদহজমের কারণে ক্ষুধা থাকে না। এই সকল লক্ষণ থাকলে আমরা বুঝে নিতে পারি যে এইটা ক্ষুধাহীনতার লক্ষণ। যে কারণেই হোক না কেন, অর্থাৎ যে কোনো কারণে হোক, আমাদের ওষুধগুলো কিন্তু সীমাবদ্ধতা আছে এবং ওষুধগুলো সেইভাবে আমরা লক্ষণ মতো যদি চিন্তা করতে পারি, অর্থাৎ বমি ভাব হলে আমরা অনেক সময় ইপিকাকের কথা চিন্তা করতে পারি। আর বমি ভাগে অনেক সময় বাচ্চাদের জন্য ইটুজা আর একটা চমৎকার ওষুধ। সেই হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অ্যান্টিনক্রুডের কথা ভাবতে পারি। অর্থাৎ গ্যাস্ট্রিকের ট্রাবলসের জন্য ক্ষুধাহীনতা যদি হয়ে থাকে তাহলে অ্যান্টিনক্রুড চমৎকার। তারপরে আমরা যে ওষুধগুলোর কথা চিন্তা করব সেগুলো হচ্ছে নাক্স অর্থাৎ পালস। এগুলো হচ্ছে সিম্পল ওষুধ, অর্থাৎ ক্ষুধাহীনতা যদি থাকে এই নাক্স, পালস এবং ইটুজা বাচ্চাদের ব্যাপারে এগুলো হয়ে থাকে। তারপরে আমরা যদি মায়াজমেটের কথা চিন্তা করি তাহলে আসতে পারে ক্যালকেরিয়া কার্ব এবং আর চায়না। এটা যে কোনো হজমের অথবা ক্ষুধাহীনতার অথবা রক্তশূন্যতার কারণে যদি হয়, রক্ত না থাকে, তাহলে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। আর দীর্ঘস্থায়ী ওষুধের ভিতরে পড়ে হাইড্রাস্টিস্ক্যান, অর্থাৎ কোনো
দীর্ঘদিন যদি তার ক্ষুধাহীনতা থাকে এবং ক্ষুধাহীনতার কারণে যদি কনস্টিপেশন হয়, ওই যে বললাম যে লক্ষণ, কদিন উদার্ম থাকে, কদিন কনস্টিপেশন থাকে এবং দীর্ঘদিন কনস্টিপেশনে ভোগে এবং প্রতিদিন পায়খানা হয় না, পায়খানা হতে তার কষ্ট হয়, তাহলে আমরা হাইড্রোসিসের কথা চিন্তা করতে পারি। আর মানসিক কষ্টের সঙ্গে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে আমরা অনায়াসেই ইগনিসের কথা ভাবতে পারি। তারপরে যে ওষুধটা অর্থাৎ ক্রনিক মায়াজম, যে ক্ষুধাহীনতার কারণে তার ওজন কমে যাচ্ছে এবং তার কোনো রকমের শারীরিক বর্ধিষ্ণু কিছু নাই, তাইলে আমরা লাইকোপেডিয়ামের কথা চিন্তা করতে পারি। এই ওষুধগুলোর কথা, এই 10টা ওষুধ আমি আবারও নাম বলছি: ইতুজা, অ্যান্টিমক্রুড, ক্যালকেরিয়া কার্বোভেজ, চায়না, হাইড্রেস্টিস, ইগনিশিয়া, লাইকোপোডিয়াম, নাক্স এবং পালস্টিলা। মাত্রা কী হবে? এখন কথা হচ্ছে আমরা এলএম যুগে চলে আসছি, সুতরাং শততিম বা দশমিক মাত্রা নিয়ে কোনো আলোচনা করব না। আমাদের মাত্রা হচ্ছে এলএম সিস্টেম, অর্থাৎ M1 M2 থেকে আমরা শুরু করব দিনে 2বার 3বার অবস্থা ভেদে। ক্ষুধাহীনতা যদি দীর্ঘদিন হয়ে থাকে আমরা দিনে 3বারও প্রয়োগ করতে পারি এবং সেটা যদি অ্যাকুইট হয়ে থাকে তাহলে দিনে 3বার 4বার, আর যদি এটা ক্রনিক হয়ে থাকে দিনে 2বারই যথেষ্ট। আমরা আশা করব এলএম পদ্ধতিতে এই সকল ওষুধগুলো যদি প্রয়োগ করেন যে কোনো ক্ষুধাহীনতা যথেষ্ট। মনে রাখবেন, কারো বংশগতিতে যদি এরকম ক্ষুধাহীনতা থাকে, ক্যান্সার আছে এবং সেই কারণে যদি মনে হয় যে আমাদের তার ওষুধের দরকার, তাহলে আমরা হাইড্রোসিস স্ক্যান দিয়ে শুরু করতে পারি। ভালো না হলে আমরা কার্সিনোসিনও ব্যবহার করতে পারি যদি বংশগতির ইতিহাস আমাদের জানা থাকে। এইভাবেই আমরা শততম এলএম সিস্টেম অর্থাৎ 50 মধ্যে প্রয়োগ করে মানুষের সেবা করতে পারি। আর একটি কথা, অর্থাৎ আমার ইউটিউবটা দেখে এই প্রত্যেকটা ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।